শুভ্র বলল, তোমার সাহস কি করে হয় আমার কলার ধরার? আমি বললাম, সাহসের কি দেখছেন? আগে আমার প্রশ্নের জবাবগুলো দিন। কেন করলেন বিয়েটা? নিশ্চয় বলবেন বাবা মার মুখের দিকে তাকিয়ে, ওদের চাপে, আরো কত কিছু। তো মিস্টার শুভ্র, বাপ মা কি আপনার একারই আছে? আমরা কি আকাশ থেকে টুপ করে পড়েছি নাকি আপনার বাবা মা ইমোশনাল আছে, কষ্ট আছে, আর আমার বাবা মার নেই? ওরা কি পাথর নাকি টাকা দিয়ে ওগুলো অনলিমি করে রেখেছেন? আর কি যেন বলেছিলেন? টাকা। আই স্পিড অন ইউর মানি। আপনার টাকা চয়ে নিজের হাত নোংরা করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই। আর আপনার কাছে যাওয়ার কথা, হাসালেন আমায়। আপনি ভাবলেন কি করে আপনি বলবেন আর আমি ঢ্যাং ঢ্যাং করে আপনার কাছে চলে আসব? আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না। আর আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট ট্রাই টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। বাবা মার মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির লোককে আমি রোজ তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবেছিলাম নীলিমা আপুকে হারিয়ে আপনি ডিপ্রেসড, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেসড নন, উই আর মেন্টালিটি সিক। আর কোনো সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। সো উই গট ইট বলেই কলার ছেড়ে দিয়ে দ্রুত নিচে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দু পরিমাণে শক্তি আর নেই। রুম থেকে বেরিয়ে কয়েক দফা জোরে জোরে শ্বাস নিলাম। ও মাই গড রোদ, আই এম প্রাউড অফ ইউ। ওয়াহ, ব্রেভ গার্ল। পুরোই নো বলে ছক্কা মেরে দিয়েছিস। ওই হয়ে সাইকোটার মুখটা দেখার মতো ছিল। ইচ্ছে করছে লুঙ্গি ডাস দেই। ইস, আরে কে কোথায় আছিস সে আমার প্রশংসা কর। এত খুশি লাগে কে রে? এইসব ভাবতে ভাবতে বিশ্বজয় একটা হাসি দিয়ে নাচতে নাচতে নিচে নেমে চলে আসলাম। কিরে ছোট নাথ বউ, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করছে নাকি? আমি অধিক আনন্দে দাদিকে জড়িয়ে ধরে ফেললাম। না গো, বর আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম। দাদি বলল, তাই বুঝি? আমি বললাম বলেই বুঝতে পারলাম রং জায়গায় রং কথা বলে ফেলছি। চিচি, আঙ্কেল, ভাইয়া, আন্টি সবার সামনে কি বলে ফেললাম? আল্লাহ, মাটি পাক করে দাও, নয়তো আকাশে পাটও করে দাও। আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটি হাসছে, ইভেন মামুও। আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে, কত প্রকার ও কি। এর আগেও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমায়, সেদিনও এই খাটাসটার জন্য, আর আজকেও। ফ্ল্যাশব্যাক। সেদিন শুভ্র ভাইয়ার ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইট ছিল। আপু আর অব্র ভাইয়ের বিয়ের কথা চলছিল তখন। একদম শেষে কলেজ থেকে বাসায় ফিরে যেই না তাড়াহুড়া করে রুমে ঢুকতে যাব, তখন একজন পিছন থেকে হেঁচকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দরজা দিয়ে দিল। ঘটনায় চমকে চিৎকার করতে গেলে একজোড়া হাত আমায় দেয়ালে চেপে ধরল। শক্ত হাতে মুখ চেপে ধরল। ভয়ে মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইমে বেরিয়ে আসবে। চোখটা মিট করে যা দেখলাম তাতে ভয়ে চক্রবৃদ্ধি হারে বেড়ে শেষ সীমানায় গিয়ে পৌঁছালো। হ্যাং মেরে দাঁড়িয়ে আছি। যাকে আমি জন্মের ভয় পাই, সে যদি অর্ধ উলঙ্গ অবস্থায় আমাকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে, তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। শরীরে বাত-টাওয়াল জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। উন্মুক্ত বুকে লেপ্টে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছেন তিনি। ফর্সা মুখটাও হালকা লাল হয়ে থাকে, চোখ দুটো আরও আকর্ষণীয় করে তুলছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে? আর এভাবে চেপে ধরার কারণটাই বা কী? মেয়ে হিসেবে অবশ্যই আমার রাগ হয়ে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ বয়ের নিচে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেনে পরিণত হয়েছে। আমি যেভাবে ভয়ে কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগের যদিও কোনো ক্রোমোজোম থেকে থাকে, তাহলে তারাও ইতিমধ্যে এই বেটার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপিও শুরু করে দিয়েছে। এই বেটার যে লুচ্চা নাম্বার 1, সেই সন্দেহ আমি প্রথম থেকেই করেছিলাম। উনি যে হাই লেভেলের বেশরম সেটা আজ জানা হয়ে গেল। ভয়ে লজ্জায় না পারছি ওনাকে কিছু বলতে, না পারছি ওনার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তার উপর নেমক হারাম হার্টটা আমার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। উনিও কিছু বলছেন না, তাই ভয়ে ভয়ে আমি বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? শুভ্র একটা শয়তানি হাসি দিয়ে বলল, গুড কোশ্চেন। তোমাকে এখানে আনার পিছনে আমার বড়সড় একটা প্ল্যান আছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, মানে কি প্ল্যান? ও
রাগী কণ্ঠে বলল, এই মেয়ে কাঁদছো কেন? আপনি প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না। শুভ্র ব্রুকুচকে বলল, এমন কিছু মানে? লাইক সিরিয়াসলি? এই মেয়ে, তোমার মাথায় কি আসলে কয়েকটা তার ছিঁড়ে নাকি? আমি বললাম, কেন? শুভ্র বলল, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। সারাদিন সিরিয়াল দেখলে তো এসব চিন্তায় মাথায় ঘুরবে। পুপিকে জানাই দিব? আমি তো থতমত খেয়ে গেলাম, প্রচুর লজ্জা লাগে। ছি ছি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি, কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। আচ্ছা, উনি মাকে কি জন্য বিচার দিবে? আল্লাহ বাঁচাও আমায়। আমি বললাম, কি বলবেন মাকে? চোখ টিপে শুভ্র বলল, বাচ্চা মেয়ের মাথায় এইসব আজেবাজে চিন্তা ঘুরে বেড়ায়, সেটা তো মা হিসেবে পপিকে জানানো পুরোই অধিকার আছে, আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? আমি বললাম, না না প্লিজ, মাকে কিছু বলবেন না প্লিজ। বিবি বিশেষ করুন, আমি মোটেও এমন কিছু ভাবিনি। শুভ্র বলল, কেমন কিছু? আমি বললাম, ওই তো। বলতে গিয়েই দেখি উনি মুখ চেপে হাসছেন, তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শুভ্র বলল, আচ্ছা তুমি ছাত্র যে আমি তোমার মাকে কিছু না বলি, রাইট? আমি বললাম, হুম। শুভ্র বলল, ওকে বলবো না। আমি খুশি হয়ে বললাম, সত্যি? শুভ্র বলল, বাট একটা শর্ত আছে, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যান টেক ইট লাইক এ ডিল, ইউ নো, গিভ অ্যান্ড টেক। আমি বললাম, কি করতে হবে? শুভ্র বলল, তোমার রুমে একটা পার্সেল রেখে আসছি, ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় নীলিকে দিবে। আমি বললাম, আমি ওনাকে কোথায় পাবো? আজব ব্যাপার। শুভ্র বলল, আমাদের ভার্সিটি গিয়ে দিয়ে আসবা। আমি বললাম, কি? আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে যাব? আর আপনার জিয়াপ, আপনি যেতে পারেন না? শুভ্র বলল, আমি যেতে পারবো না, কজ বাবা আমাকে কালকে 1 মিনিটের জন্য ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মানও ভাঙাতে হবে। সো উই আর দ্যাট বেটার অপশন ফর মি। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, আমি যাব না। শুভ্র বলল, ওকে যেও না, আমি যাচ্ছি পুপ্পির কাছে, কত কিছু বলার আছে। আমি বললাম, এই না, আমি যাব। শুভ্র বলল, গুড গার্ল। হঠাৎই অব্র ভাইয়া রুমে ঢুকে আমাদের এভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়াদের জন্য চা নিয়ে এসে আপু শুভ্র ভাইয়াকে এভাবে দেখে চায়ের কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার করে উঠে। তারপর বাকি সব ইতিহাস। আপুর চিৎকার আর কাপ ভাঙার শব্দ শুনে সবাই রুমে এসে হাজির। সবাই চোখে এক চাক প্রশ্ন নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমি সে আর নাই বলি, অবশেষে নীরবতা ভেঙে আম্মু গভীর কণ্ঠে বলে উঠল, রোদ, তুমি এই সময় এখানে কি করছিলে? আমি আসলে শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে থেমে গেলাম। আপু ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কি পাপ করছিস? তারপর আমি যা বলেছিলাম তাতে করে শুভ্র ভাইয়াও সবার চোখে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম, আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি করার, পা দিয়ে অন্য ওয়ার্ড আসছিল না। আর ওনার টাওয়ারটা দেখে গোসল ওয়ার্ডটাই পট করে বেরিয়ে গেল। এরপর শুভ্র ভাইয়া ওনাদের কিছু বুঝিয়েছিলেন, কি বুঝিয়েছিলেন তা আমি এখনো জানতে পারিনি। তারপর থেকে সবাই এই বিষয়টা নিয়ে মজা নেয় আর হুহা করে হাসাহাসি করে। দাদি কথায় বাস্তবে ফিরে এলাম। ওই তো আমার দাদুভাই চলে এসেছে। কি গো দাদুভাই, মুখটা এমন করে রেখেছো কেন? আদর কম হয়েছে নাকি? ইস, এবার আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করতেছে। দাদিটাও না, কি দরকার ছিল এভাবে লজ্জায় ফেলার? এবার আমি আর চোখে ওনার দিকে তাকালাম। ওনার রিয়াকশনটা দেখতে চাচ্ছি, কিন্তু আমাকে ব্যর্থ হতে হলো। ওনার মুখ রাগ আর লজ্জা কিছুই পাচ্ছিলাম না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলেন। আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণা মতে এই মুহূর্তে ওনার আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনী উল্টাই হয়ে গেছে। শাস্তি পেতে হবে না কথাটা ভেবে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়ে যাচ্ছে। এর মধ্যে মামু বলে উঠলেন, রোদমা, কাল কিন্তু তোমাদের বাড়িতে যাওয়ার কথা, সব গুছিয়ে নিও। শুভ্রকে আমি বলে দিব। অব্র আর রুহি, তোমরাও তৈরি হয়ে নিও। আমরা সবাই সম্মতি জানাতেই মামু ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে চলে গেলেন। সারাটা দিন আপু আর মামানিকে কাজে হেল্প আর দাদির সাথে দুষ্টামি করে কেটে গেল, কিন্তু মনটা শুধু একটা কথাই ভাবছে, এই ব্যাটার মাথায় চলছেটা কি? এত সহজে তো ছেড়ে দেওয়ার পাত্র উনি নন। রাতে আরেকটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। রাত প্রায় 12টা বাজতে চললো, ওনার কোনো খোঁজ নেই। সেই সকালে বেরিয়েছিলেন আর ফিরেননি। এবার বেশ চিন্তা হচ্ছে। ওনার নাম্বার আমার কাছে আছে,
কিন্তু আমার পক্ষে ওনাকে ফোন দেওয়া পসিবল না। ফার্স্টলি উনি আমার ফোন পিক করবে না, অ্যান্ড সেকেন্ডলি ওনাকে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। উই অল নো ইউ ইজ ভেরি ম্যাটার। ঠিক 12:30 উনি বাসায় ফিরলেন, এসে বিছানায় গা এলিয়ে দিলেন। ওনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আমার খুব ইচ্ছা করছিল ওনার সাথে কথা বলি, কিন্তু ওনার সাথে কথা বলার মতো আমার কাছে কোনো টপিক নেই। কি বলা যায় ভাবছি। এই যে মিস্টার, ইচ্ছা করে কাঁচা ঘুমটা ভাঙলাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছায় এক বালতি পানি ঢেলে ব্রুকুচকে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবা? ওনার কথাটা স্বাভাবিক হলেও তার সেই অতি স্বাভাবিক কথাটাও আমার কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে শুয়েছেন কেন? শুভ্র বলল, তো কই শুভ? আমি বললাম, তা আমি কিভাবে জানি? আমি এখন ঘুমাবো, আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শোবো না। সো উই ক্যান গো নাও। অনেকটা ঝাঁঝালো কণ্ঠে বললাম, কিন্তু এবারও রাগ না করেই কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। এবার আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইতেছেন? চুপি চুপি আমাকে মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করতেছেন না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেই দিন রাতে ঘুমানো আর চোখ ধরা দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিলাম। উনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন, খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তির চাপ। আচ্ছা, ওনার কিছু হয়েছে কি? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে। বাবা মার সাথে পুরো একটা দিন থাকবো ভাবতেই নাচতে ইচ্ছা করতেছে। আবার পুষে রাখা অভিমানটাও ছাড়া দিয়ে উঠেছে বারবার। উনি পুরো রাস্তা নির্বাক ছিলেন, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছেন শুধু। ওনার এমন ব্যবহার আমায় বড্ড ভাবাচ্ছেন। বাইরের দৃশ্য আর পিছনের সিটে বসে থাকা আপু আর ভাইয়ের খুনসুটি ঝগড়া এনজয় করতে করতে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে বাবা মাকে ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়াও আরও একটা কথা বলেননি উনি। সকাল থেকেই চুপচাপ বসে আছেন রুমে। দুপুরে কোনো রকম খেয়ে আবার রুমে চলে গিয়েছেন। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আচ্ছা, ওনার সাথে কি আমার কথা বলা উচিত? আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। উনি কপালে হাত রেখে বিছানায় শুয়েছিলেন। কোনো রকম বনিতা না করে বলে উঠলাম, এই যে শুনছেন?